হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ এবং স্বাগতম জানাচ্ছি নার্সিং ভর্তি প্রস্তুতির জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম নিউট্রন বিডি থেকে। তো আজকের এই ক্লাসটিতে ইতিমধ্যে তোমরা যারা যুক্ত হয়ে গেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আশা করি আজকের এই পুরো ক্লাসটি করার পরে ক্লাসটি তোমার কাছে অনেক অনেক বেশি পরিমাণে ভালো লাগবে, কারণ আজকের এই ক্লাসটিতে আমরা নার্সিং ভর্তি পরীক্ষা সহ যে কোনো ধরনের কম্পিটিটিভ এক্সামের জন্য খুব গুরুত্বপূর্ণ কিছু টপিক নিয়ে আলোচনা করব, যেগুলো থেকে যে কোনো ধরনের কম্পিটিটিভ এক্সামে হুবহু কমন আসবে এবং স্পেশালি নার্সিং ভর্তি প্রস্তুতির জন্য এই টপিকগুলো খুবই খুবই বেশি পরিমাণে গুরুত্বপূর্ণ। হ্যাঁ, নার্সিং অ্যাডমিশন প্রিপারেশন তোমরা যারা নিচ্ছ, তোমাদের নার্সিং অ্যাডমিশন টেস্টে এই টপিকগুলো থেকে অনেক বেশি পরিমাণে প্রশ্ন হুবহু কমন আসবে। ঠিক আছে, তো আজকে এই ক্লাসটি শুরু করার পূর্বে প্রথমে আমরা একটু ক্লাসে কি নিয়ে আলোচনা করবো সেই জিনিসটা একটু দেখায় ফেলি। আজকে ক্লাসে আমরা আলোচনা করব রাইট ফর্মস অফ ভার্ব এন্ড সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নিয়ে। আজকে ক্লাসে আমরা আলোচনা করব প্রথমত রাইট ফর্ম অফ ভার্ব, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এর পাশাপাশি আরেকটা জিনিস নিয়ে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে টেন্স। ঠিক আছে, আজকে এই ক্লাসটিতে আমরা এই তিনটা টপিক নিয়েই আলোচনা করবো এবং এই তিনটা টপিকে আসলে প্রচুর পরিমাণে তোমরা জানো যে অসংখ্য রুল, শত শত রুল। ঠিক আছে, এখন আমি সবসময় একটা কথা বলি যে কোনো ধরনের কম্পিটিটিভ এক্সাম, বিশেষ করে আমি যেহেতু নার্সিং অ্যাডমিশন টেস্ট নিয়ে এখন অব্দি কাজ করতেছি দীর্ঘ প্রায় 4-5 বছর ধরে, নার্সিং অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে বিশেষ করে তুমি যদি গাধার মতো করে পরিশ্রম করে যাও, তখন তোমার সফল হওয়ার পসিবিলিটি কিন্তু অনেক বেশি পরিমাণে কমে যাবে। কেন কমে যাবে ভাই? কারণ এখানে কম্পিটিশন কিন্তু অনেক হাই। এখন তোমার পরিশ্রমটা যেভাবে করতে হবে, তোমাকে করতে হবে স্মার্ট ওয়েতে। তুমি যদি স্মার্ট ওয়েতে পড়াশোনাটা না করো, সবসময় আমি এই কথাটা বলি, তুমি যদি স্মার্ট ওয়েতে পড়াশোনাটা না করতে পারো, তাহলে তোমার জন্য চান্স পাওয়াটা অনেক বেশি পরিমাণে কঠিন হয়ে যাবে। ঠিক আছে, সেই স্মার্ট ওয়েটা কি? সেই স্মার্ট ওয়েটা এই যে মনে করো রাইট ফর্মস অফ ভার্ব, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বা টেন্স, এগুলো যে শত শত রুলস আছে, হাজার হাজার রুলস আছে। এখন তুমি যদি এতগুলা রুলস পড়ো নর্মাল ওয়েতে, তাহলে কিন্তু তোমার জন্য অনেক বেশি পরিমাণে কঠিন হয়ে যাবে চান্স পাওয়া। কারণ তুমি যখন বিশাল এই সিলেবাস তোমার মাথায় নিয়ে বা বিশাল এই পড়া তোমার মাথায় নিয়ে পরীক্ষা হলে যাইতেছো, তখন তোমার জন্য কিন্তু অলরেডি কঠিন হয়ে যাচ্ছে পড়াশোনাটা। তো আমরা যে কাজটা করবো, আসলে আমরা সবসময় যে টপিকই পড়াবো আমরা এমনভাবে পড়াই স্টুডেন্টদেরকে যাতে করে তার জন্য সেই জিনিসটা একদম সহজ হয়ে যায়। ঠিক আছে, সো আমরা এই টপিকটাকে তোমাদের কাছে একদম সহজ করে দিব। আমরা যে কাজ করবো আজকে, আমরা রাইট ফর্মস অফ ভার্ব, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এবং টেন্স, এগুলার একদম গুরুত্বপূর্ণ রুলস গুলাকে আমরা একদম সুন্দর মতো করে তোমাদেরকে এমনভাবে সাজাই দিব যাতে করে তোমাদের জন্য পড়াশোনাটা একদম ইজি হয়ে যায়। তার আগে তোমাদেরকে একটা কাজ করতে হবে। অবশ্যই ভাইয়া তোমাদেরকে ফ্রিতে এত কিছু দিব, তোমাদেরকে তো কিছু একটা করতে হবে, তাই না? তোমাদেরকে কি করা লাগবে ভাইয়া? তোমাদেরকে একটু বন্ধুদেরকে মেনশন করে দিতে হবে। তোমার যেসব বন্ধুরা নার্সিং ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবে তাদেরকে একটু মেনশন করে দাও এবং তোমার টাইম লাইনে কি করে দাও ভাইয়া? শেয়ার করে দাও। ঠিক আছে, শেয়ারিং ইজ কেয়ারিং। তুমি এই দুটো কাজ করে ফেলো, মেনশন করে দাও এবং শেয়ার করে দাও, সাথে একটু কমেন্টে ডান লিখে দাও। ঠিক আছে, সাথে কমেন্টে ডান লিখে দাও। আচ্ছা, এখন এই মেনশন করবা, তারপর শেয়ার দিবা। ঠিক আছে, তারপর কমেন্টে ডান লিখবা। এগুলো করে আসলে কি লাভ? প্রথমত তুমি একটু সওয়াবের ভাগীদার হবা। তোমার বন্ধু বান্ধবরা এখান থেকে, যেমন আজকে যদি ক্লাস করে সে পরীক্ষায় প্রশ্ন কমন পাবে, ডিরেক্ট কমন পাবে, তখন তোমার জন্য কিন্তু সে অটোমেটিক দোয়া করবে, তাই না? সেই দোয়ার ভাগীদার কিন্তু তুমি হবা। এর পাশাপাশি আরেকটা কাজ কি হচ্ছে ভাইয়া, এই কাজটা করে তুমি ভাইয়ার নিউট্রন বিডি ফেসবুক পেজ অথবা ভাইয়ের নাম্বারটা 01790363749, এই যে ভাইয়ার হোয়াটসঅ্যাপ নাম্বার, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যদি তুমি, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, তুমি যদি হোয়াটসঅ্যাপে নক করে স্ক্রিনশট দিয়ে দাও, তাহলে আজকে পুরো ক্লাসের লেকচার শিটের পাশাপাশি গুরুত্বপূর্ণ কিছু পিডিএফ তোমাকে দিয়ে দিব, যেগুলো থেকে নার্সিং ভর্তি পরীক্ষা অনেক প্রশ্ন কমন আসবে। ঠিক আছে, তো যাই হোক, এই হাতের কাজটা একটু করে ফেলো ভাইয়া, এই কাজটা একটু করে ফেলো দ্রুত, এবং দ্রুত ডান লিখে দাও। এই কাজটা করে দ্রুত ডান লিখে দাও, দ্রুত একটু সবাই দ্রুত ডান লিখে দাও। আজকে আমি কিন্তু তোমরা যারা কমেন্ট করবা, তোমাদের প্রত্যেকের কমেন্টগুলো আমি দেখবো, এখন দেখি ক্লাসের শেষে দেখি, যখনই পারবো দেখবো, কিন্তু কমেন্ট খুব বেশি একটা হবে না, চেষ্টা করবো একবারে না পড়তে। কেন? কারণ তোমাদের কমেন্ট করে যদি আমি সময়টা অপচয় করি, তাহলে পুরোপুরি ক্লাসে আমি মনোযোগ দিতে পারবো না এবং তোমাদের পড়াশোনায় দিন শেষে আসলে ক্ষতি হবে। ঠিক আছে, আর তোমাদের কাজ যেটা ভাইয়া যখন তোমাদেরকে কমেন্ট করতে বলবো, একটু দ্রুত সবাই কমেন্ট করে ফেলবা। আমি তোমাদের নাম বলতেছি কিনা এই জিনিসটা খেয়াল করবা না, এই জিনিসটা দেখবা না। তোমাদের কাজ একটা প্রশ্ন করছি, একটা জিনিস জিজ্ঞাসা করছি, সেটা একটু কমেন্টে লিখে দেবা। ঠিক আছে, ওকে ফাইন, আমরা শুরু করতেছি আমাদের গুরুত্বপূর্ণ ক্লাস।
তাহলে দেখো ভাইয়া আমরা যে জিনিসটা বলতেছিলাম যে আজকে পড়বো রাইট ফর্মস অফ ভার্ব এন্ড হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। প্রথম কথা দুইটা জিনিস সেম কিনা, আমরা যেহেতু একসাথে পড়তেছি দুইটা সেম কিনা, এই দুইটা জিনিস আসলে সেমও বলতে পারি আবার আলাদাও বলতে পারি। মনে করো যে রাইট ফর্মস অফ ভার্ব হচ্ছে একটা সমুদ্র, বুঝছো? রাইট ফর্মস অফ ভার্ব হচ্ছে একটা সমুদ্র, আর সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট হচ্ছে ওই সমুদ্রের একটা অংশ বা ওই সমুদ্রের একটা শাখা নদী, বুঝছো? অর্থাৎ রাইট ফর্মস অফ ভার্ব বিশাল একটা জিনিস আর তার একটা অংশ বা তার একটা শাখা হচ্ছে কি তোমার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, ঠিক আছে? তো রাইট ফর্মস অফ ভার্ব আসলে কি? আচ্ছা, এটাকে আমরা ফর্মসই বলতেছি, রাইট ফর্মস বলি। আচ্ছা, রাইট মানে কি? সঠিক। রাইট মানে হচ্ছে তোমার সঠিক, তাই না? ফর্ম মানে কি? ফর্ম বা ফর্মস মানে হচ্ছে রূপ, ফর্ম মানে হচ্ছে রূপ, তাই না? অফ মানে কি? এর, অফ মানে হচ্ছে এর। ভার্ব মানে কি? ভার্ব মানে হচ্ছে ক্রিয়া বা ভার্ব। আচ্ছা, তাহলে রাইট ফর্মস অফ ভার্ব মানে কি হচ্ছে ভাইয়া? তার মানে রাইট ফর্মস অফ ভার্ব মানে হচ্ছে ক্রিয়ার সঠিক রূপ বা ভার্বের সঠিক রূপ। ভার্বের সঠিক রূপই হচ্ছে কি তোমার রাইট ফর্মস অফ ভার্ব, ভার্বের সঠিক রূপ। আচ্ছা, এখন ভার্বের সঠিক রূপ বলতে আমরা কি বলতেছি? এই যে রূপ বা ফর্ম জিনিসটা, এই যে ফর্ম আমরা মনে করো এখন বলতেছি, এই যে মনে করো ফর্ম বা রূপ, এই জিনিসটা আসলে কি? বা ভার্বের কয়টা ফর্ম বা ভার্বের কয়টা রূপ আছে আমরা সেটা যদি একটু বলি। দেখো ভাইয়া, ভার্বের মোট রূপ আছে বা ফর্ম আছে হচ্ছে 6টা। ভার্বের ফর্ম আছে মোট 6টা। ভার্বের হচ্ছে 6 টাইপ বা 6টা ফর্ম আছে, বুঝছো? সেই 6টা ফর্ম কি কি? প্রথমত হচ্ছে কি আপনার একদম V1। V1 মানে কি ভাইয়া? V1 মানে হচ্ছে ভার্বের একদম বেস ফর্ম বা ভার্বের প্রেজেন্ট ফর্ম, বুঝছো? ভার্বের প্রেজেন্ট ফর্ম। মনে করো আমি বললাম ডু, এইটা হচ্ছে ভার্বের একদম প্রেজেন্ট ফর্ম বা V1। V2, তারপর হচ্ছে V2 মানে কি ভাইয়া? V2 মানে হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, যেমন ডু এর V2 হচ্ছে ডিড, ঠিক আছে? V3 মানে কি ভাইয়া? V3 মানে হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, যেমন ডু এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ডান, ঠিক আছে? তারপরে হচ্ছে কি আপনার এস বা ইএস যুক্ত ফর্ম, ভার্বের এস বা ইএস যুক্ত ফর্ম, এস বা ইএস যুক্ত, যেমন ডু এর এস বা ইএস যুক্ত ফর্ম বলতে পারি যে ডাজ। তারপরে হচ্ছে গিয়ে তোমার ইনফিনিটিভ বা 2+V1, ঠিক আছে? ইনফিনিটিভ বা 2+V1, অর্থাৎ ডু প্লাস মানে টু ডু, ঠিক আছে? এটাকে ইনফিনিটিভ বলে বা 2+V1 আমরা বলতে পারি, ঠিক আছে? ওকে, এরপরে আরেকটা হচ্ছে আইএনজি যুক্ত ফর্ম, অর্থাৎ আইএনজি প্লাস V1, অর্থাৎ এটা হচ্ছে ডুইং। ওকে, তার মানে আমরা এই জিনিসটা আবার একটু বলি। আমরা কি বলতেছি ভাইয়া? আমরা বলতেছি যে ভার্বের মোট ফর্ম আছে হচ্ছে আপনার 6টা। কয়টা ফর্ম আছে ভাইয়া? 6টা ফর্ম আছে। সেই 6টা ফর্ম কি কি? একটাকে বলতেছি V1, একটা V2, একটা V3। V1 মানে হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম যেটা ডু, V2 মানে হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম যেটা ডিড, আর V3 মানে হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম যেটা হচ্ছে কি তোমার ডান। আর এস বা ইএস যুক্ত ফর্ম হচ্ছে যেমন ডাজ, ইনফিনিটিভ বা 2+V1 যুক্ত ফর্ম হচ্ছে টু ডু, আর আইএনজি প্লাস V1 যেটাকে আমরা জিরান বা পার্টিসিপল বলে থাকি, ঠিক আছে? যাই হোক, এটা হচ্ছে বেসিক কথাবার্তা। এখন আসেন একটু সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের বেসিক কথাবার্তা বলে ফেলি। আমাদের ক্ষেত্রে আমরা স্টুডেন্ট থেকে দুইটা জিনিস বলি। একটা হচ্ছে আমাদের পড়ানোর সময় আমরা এমনভাবেই পড়াই যাতে করে স্টুডেন্টের যেই লেভেলই হোক না কেন সে যাতে পড়তে পারে, এবং তার যদি বেসিক খুব ভালো থাকে আমরা একদম বেসিক টু অ্যাডভান্স এমনভাবে কম সময়ের ভিতরেই এমনভাবে পড়ানোর চেষ্টা করি যাতে করে সে খুব সহজেই বুঝতে পারে। সেটা আমাদের ক্লাস করলেই তোমরা বুঝতে পারবা। আচ্ছা, এখন আসলে ভাইয়া সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এই জিনিসটা আসলে কি? দেখো, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট যেমন মনে করো আমি হচ্ছে তোমাদেরকে যদি বলি, মনে করো জামাই, ঠিক আছে? জামাই আর মনে করো বউ, ঠিক আছে? জামাই বউ মিলে কি হয় ভাইয়া? জামাই বউ মিলে হচ্ছে সংসার হয়, তাই না? জামাই বউ মিলে সংসার হয়। মনে করো যে তানভীর ভাই, ঠিক আছে? মনে করো যে আমি, মনে করো যে তানভীর ভাই আর হচ্ছে ভাবি, হ্যাঁ? কোন ভাবি? মনে করো যে সাদিয়া ভাবি, ঠিক আছে? মনে করো যে কোন একটা ভাবি, তানভীর ভাই আর ভাবি মিলে কি হয়েছে ভাইয়া? দুইজন মিলে হচ্ছে সংসার হবে, তাই না? সংসার হবে। ওকে, সংসার, ঠিক আছে? আচ্ছা, এই যে জামাই বউ মানে তানভীর ভাই আর ভাবি মিলে হচ্ছে কি হয়? সংসার হবে, তাই? এখন এই সংসার কইতে গেলে আসলে কি জিনিস লাগবে? ঠিক আছে, এই সংসার কইতে গেলে আসলে কি জিনিস লাগবে? তো সংসার কইতে গেলে কি লাগবে? কি ছাড়া হচ্ছে সংসার হবেই না একদম? দুইটা জিনিস লাগবে মাস্ট। বিয়ে মানে সংসার হইতে গেলে আগে কি হওয়া লাগবে? আগে তো বিয়ে করা লাগবে, তাই না? বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড মিললে তো আর সংসার হয় না, বিয়ে শাদী করলেই তো সংসার হবে। তো বিয়ে শাদী করতে গেলে আসলে কি লাগবে? দুইটা জিনিস ছাড়া কখনো বিয়ে হবে না। একটা হচ্ছে কি তোমার সাক্ষী,
সাক্ষী ছাড়া কখনো কি হবে না, বিয়ে হবে না। আরেকটা হচ্ছে কাজী, কাজী যদি বিয়ে না পড়ায় দেয় তাহলে কি বিয়ে হবে? হবে না। এই দুইটা জিনিস ছাড়া কি হবে না ভাইয়া? বিয়ে হবে না। অর্থাৎ সাক্ষী এবং কাজী এদেরকে আমি কি বলতে পারি? এদেরকে আমি বলতে পারি যে বিয়ের সহায়ক, বিয়ের সহায়ক, এদেরকে আমি বলতে পারি বিয়ের সহায়ক, তাই না? আচ্ছা ফাইন। তাহলে এই যে জিনিসটা আমি বললাম, ভাইয়া যেহেতু একটা কথা বলতেছি ডেফিনেটলি কোনো কারণেই বলতেছি, তাই না? এখন এই তানভীর ভাই আর ভাবি মিলে যে সংসার হয়েছে, ইংরেজির ক্ষেত্রে সেটা আসলে কিরকম হবে? ইংরেজির ক্ষেত্রে হচ্ছে কি তোমার, ইংরেজির ক্ষেত্রে হচ্ছে এরকম সাবজেক্ট এবং ভার্ব, সাবজেক্ট এবং ভার্ব, সাবজেক্ট এবং ভার্ব মিলে হবে কি ভাইয়া? সাবজেক্ট এবং ভার্ব মিলে এই যে সংসার মানে কি? সংসার মানে চুক্তি, দুইজন মিলিত থাকার একটা বন্ধন বা চুক্তি, ঠিক আছে? সো ইংরেজির ক্ষেত্রে যেটা হচ্ছে, ইংরেজির ক্ষেত্রে হচ্ছে এগ্রিমেন্ট, এটাকে আমরা বলতেছি কি ভাইয়া? এগ্রিমেন্ট, এটাকে আমরা বলতেছি এগ্রিমেন্ট। অর্থাৎ সাবজেক্ট এবং ভার্ব মিলেই কি হয়? একটা চুক্তি করে বা একটা এগ্রিমেন্টের মধ্যে আসে। ঠিক তেমনি এই যে বিয়ের ক্ষেত্রে বিয়ের সহায়ক কি ছিল? সাক্ষী ছিল, কাজী ছিল। ঠিক তেমনি ইংরেজির ক্ষেত্রে আমরা বলতেছি এই যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্ষেত্রে বা একটা সেন্টেন্সের ক্ষেত্রে তার যে সহায়কটা সেটা হচ্ছে কি তোমার নাম্বার এবং পার্সন। অর্থাৎ নাম্বার এবং পার্সন এদেরকে আমি বলতে পারি সহায়ক বা রিলেটেড টু এগ্রিমেন্ট, ঠিক আছে? অর্থাৎ তারা কি করবে? তারা এগ্রিমেন্টে সহায়তা করবে, ঠিক আছে? তারা এগ্রিমেন্টে কি করবে ভাইয়া? সহায়তা করবে। আচ্ছা একটু বলিস, আচ্ছা ঠিক আছে এটাকে। তাহলে এক কথায় এই জিনিসটাই মাথায় রাখো, আর বেশি লাগবে না। তাহলে দেখো জামাই এবং বউ মিলে যেভাবে সংসার হয় ঠিক তেমনি একটা সেন্টেন্স বা সাবজেক্ট মানে এগ্রিমেন্ট হয় সাবজেক্ট এবং ভার্ব মিলে। আর আমাদের বিয়ে করতে যেরকম তোমার হচ্ছে সহায়ক হিসাবে সাক্ষী লাগে, কাজী লাগে, ঠিক তেমনি নাম্বার এবং পার্সন সহায়ক লাগে হচ্ছে গিয়ে তোমার কি করতে ভাইয়া? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট করতে। আচ্ছা জিনিসটা আমি কিভাবে বুঝে ফেলি তুমি যদি একটু লক্ষ্য করো, আমি একটু এক্সাম্পল দিই তোমাকে। মনে করো আমি বললাম যে আই, আচ্ছা মনে করো আমি বললাম যে আই এম অর ইজ স্টুডেন্ট। এখন কোনটা বসবে? আই এর পরে কি এম বসবে না ইজ বসবে? কোনটা বসবে ভাইয়া? মনে করো এই যে সেন্টেন্স এরকম তোমাকে দিয়ে বলতেছে যে আই এম অর ইজ এ স্টুডেন্ট, মানে তোমাকে এই দুইটা থেকে একটা সিলেক্ট করতে বলতেছে যে এখানে কোনটা হবে। তখন তুমি ইজিলি সিলেক্ট করে ফেলতে পারবা। কিভাবে সিলেক্ট করবা? যে এম বসবে নাকি ইজ বসবে? তুমি বলবা যে ভাই এম বসবে। কেন এম বসবে? কারণ হচ্ছে এই যে এম এর আগে যেটা আছে সাবজেক্ট সেটা হচ্ছে কি তোমার ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার। আমরা জানি যে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে এম বসে, তাই না? ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে এম বসে। ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার মানে আমরা একটু পারসন নিয়েও টুকটাক আলোচনা করে ফেলি, একটু বলে ফেলি যেহেতু আমরা আসছি। আমরা জানি ফার্স্ট পারসন হচ্ছে আমি আমরা, ফার্স্ট পারসন হচ্ছে আমি আমরা, তাই না? ফার্স্ট পারসন হচ্ছে আমি আমরা, অর্থাৎ আই এবং উই, আই এবং উই হচ্ছে ফার্স্ট পারসন। সেকেন্ড পারসন হচ্ছে তুমি তোমরা, তুমি তোমরা, সেক্ষেত্রে সেকেন্ড পারসন হচ্ছে তুমি তোমরা, সেক্ষেত্রে ইউটা হচ্ছে তুমি তোমরা দুইটারই নির্দেশক, ঠিক আছে? আর থার্ড পারসন হচ্ছে হি শি ইট এবং বাদ বাকি যত নামটাম আছে সবকিছু, হি শি ইট এবং বাকি সব নামটাম যা আছে সবকিছু, তাই না? এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আর থার্ড পারসন প্লুরাল নাম্বার হচ্ছে দে। এতটুকু আমরা জানি কিনা সবাই? ডেফিনেটলি জানি। তো আমরা জানি যে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার আমি এর সাথে কি বসে? এম বসে। প্লুরাল নাম্বার আমরা এর সাথে কি বসে? ইউ বসে, তাই না? তারপরে হচ্ছে তুমি তোমরা মানে ইউ এর সাথেও কি বসে ভাইয়া? আচ্ছা সরি আর বসে, ইউ এটা কি বলতেছে? আচ্ছা আর বসে, তাই না? উই এর সাথে আর বসে, আমরার সাথে আর বসে, ইউ এর সাথেও কি বসে ভাইয়া? আর বসে। আর আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে ইজ বসে আর তারপর প্লুরাল নাম্বারের সাথে আর বসে। এতটুকু আমরা সবাই জানি, তাই না? তখন আমরা আসলে এটাকে বলবো যে আমরা এম বসাবো। কেন আমরা এম বসাবো? কারণ এটা হচ্ছে ফার্স্ট পারসন, এটা যেহেতু এমটা যেহেতু ফার্স্ট পারসন এবং ফার্স্ট পারসন প্রথমত হচ্ছে সে পারসনটা আমরা দেখতেছি যে এটা ফার্স্ট পারসন। সেকেন্ড কথা আমরা সিঙ্গুলার নাকি প্লুরাল দেখতেছি, এটা দেখতেছি যে এটা সিঙ্গুলার, হ্যাঁ অর্থাৎ নাম্বার দেখতেছি, অর্থাৎ আমরা নাম্বার দেখতেছি, পারসন এবং নাম্বার দেখতেছি। অর্থাৎ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আসলে দুইটা জিনিসের উপরই হচ্ছে কি তোমার নির্ভর করে, একটা হচ্ছে তোমার একটা হচ্ছে পারসন আর একটা হচ্ছে নাম্বার। আচ্ছা এখন মনে করো আমি বললাম মনে করো হি, তোমাদের একটা টাস্ক দিয়ে দেই, দেখি তোমরা সবাই পারো কিনা। আচ্ছা এখন বলো করিম, ওকে তাড়াতাড়ি একটু সবাই জানো, তাড়াতাড়ি এটা একটু সবাই জানো। একটু ভাইয়া বেসিক থেকে পড়াচ্ছি, একটু লক্ষ্য করো। প্রথম 5-10 মিনিট একটু মনে হচ্ছে ভাইয়া এটা সব তো পারি আমরা, কি পড়াচ্ছে একটু কষ্ট করো, এগুলো একটু বেসিক বেসিক জিনিসগুলো সবাই পারো আমি জানি, তারপরেও পড়াচ্ছি। আচ্ছা করিম দিলাম। আচ্ছা দুইটা জিনিস তোমরা আমাকে জানো, তাড়াতাড়ি জানো।
আচ্ছা, তারপরে যা আসতাম, ঠিক আছে। এখন আচ্ছা, একটা করিম আর একটা রহিমা, একটা করিম আর একটা রহিমা। করিম ইজ অর আর এ স্টুডেন্ট, রহিমা ইজ অর আর এ স্টুডেন্ট। এখন বলো তো ভাইয়া, এই দুইটা কি সেম হবে না ডিফারেন্ট? তাড়াতাড়ি জানাও দুইটা কি হবে, তাড়াতাড়ি একটু জানাও আমাকে, সবাই একটু তাড়াতাড়ি জানাও যে করিমের সাথে ইজ বসবে নাকি আর বসবে, রহিমার সাথে ইজ বসবে নাকি আর বসবে। তাড়াতাড়ি একটু সবাই জানায় ফেলো, ঠিক আছে, একটু তাড়াতাড়ি জানাও। দেখো ভাইয়া, করিমের সাথেও কি বসবে ভাইয়া, করিমের সাথেও হচ্ছে ইজ বসবে, আবার রহিমার সাথেও ইজ বসবে, দুইটার সাথে ইজ বসবে, তাই না? কারণ দুইটাই হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এখন করিম হচ্ছে ছেলে, করিম হচ্ছে ছেলে, রহিমা হচ্ছে মেয়ে। কিন্তু ছেলে হোক কিংবা মেয়ে, ছেলের সাথেও তোমার ইজ বসবে, মেয়ের সাথেও হচ্ছে কি তোমার ইজ বসবে, দুইটার সাথেই কিন্তু সেম বসবে। কারণ কি? কারণ হচ্ছে এই যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বা রাইট ফর্মস অফ ভার্বের ক্ষেত্রে, মানে একটা সেন্টেন্সের ক্ষেত্রে হচ্ছে কি তোমার তার ভার্বটা নাম্বার এবং পার্সনের উপর ভিত্তি করে বসে। কিসের উপর ভিত্তি করে বসে না? জেন্ডারের উপর ভিত্তি করে বসে না, অর্থাৎ সে ছেলে নাকি মেয়ে এটার উপর ডিপেন্ড করে না, ঠিক আছে। তাহলে আমরা বেসিকটা মোটামুটি কভার করে ফেলতে পারছি। এবার আমরা একটু আলোচনায় চলে যাই। প্রথম দুইটা রুলস একদম বেসিক দুইটা রুলস রাখছি, এরপরেই আমরা শর্টকাট টেকনিকের দিকেই আগাবো, ঠিক আছে। তাহলে প্রথমেই দেখো ভাইয়া, একদম সবচেয়ে গুরুত্বপূর্ণ, সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হবে, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল হবে। যেমন মনে করে এখানে বলতেছি, এটা তাড়াতাড়ি একটু বলো ভাইয়া, এই দুটো আমাকে তাড়াতাড়ি একটু তোমরা সবাই জানো। কুইক, আমি যে কোনো কোশ্চেন করব তোমরা একদম কুইকলি আমাকে জানাই ফেলবা, যেটাই আমি জিজ্ঞাসা করব একদম খুবই দ্রুত জানাই ফেলবা সেটার আনসার কি হবে। তাহলে দেখো ভাইয়া, দ্য বুক ইজ অর আর অন দ্য টেবিল, দ্য বুক ইজ অর আর অন দ্য টেবিল। আচ্ছা, ঠিক আছে কিনা সবকিছু? ওকে, এভরিথিং ইজ ফাইন। সো দ্য বুক ইজ অর আর অন দ্য টেবল কি হবে ভাইয়া, একটু দ্রুত আমাকে তোমরা জানাই ফেলো। আর যারা এখনো ক্লাসটা শেয়ার করো নাই ভাইয়া, দ্রুত ক্লাসটা শেয়ার করে দাও, বন্ধুদেরকে মেনশন করে দাও। তোমার নার্সিং ভর্তি ইচ্ছুক যত বন্ধু বান্ধব আছে, পরিচিত যা আছে, সবাইকে একটু মেনশন করে দাও, যাতে সবাই তাড়াতাড়ি আমাদের ক্লাসে যুক্ত হয়ে যেতে পারে। এবং আশা করি আজকে ক্লাসটা তোমাদের অনেক ভালো লাগবে, ঠিক আছে। তাহলে দেখো ভাইয়া, ইজ হবে নাকি আর হবে? দ্য বুক, এটা বলতে কি বুঝাইতেছে? বই বুঝাইতেছে, একদম বইটি বুঝাইতেছে, তাই না? একদম একটা মাত্র বইকে বুঝাইতেছে। যেহেতু একটা মাত্র বইকে বুঝাইতেছে মানে সিঙ্গুলার, তখন ভার্বটা আসলে কি হবে ভাইয়া? সিঙ্গুলার হবে, ইজ হবে। দে, দে মানে কি? তারা, তারা বলতে কি বুঝাইতেছে? দে মানে কি? তারা, তারা বলতে কি একজনকে বুঝাইতেছে? না, তারা বলতে অনেককে বুঝাইতেছে, তাই ভার্বটা কি হবে ভাইয়া? প্লুরাল হবে, আর হবে। বুঝতে পারছো? আচ্ছা, এবার দেখো তো ভাইয়া, এইটা এবার একটু বলো, দ্য স্টুডেন্টস অফ নিউট্রন বিডি ইজ অর আর অ্যাটেন্টিভ। এটা একটু তাড়াতাড়ি ভাইকে জানাও তো ভাইয়া, এটার আনসার কি হবে? তাড়াতাড়ি দ্রুত, ইজ নাকি আর, কোনটা হবে? একটু দ্রুত সবাই জানাতে ফেলো। এখন দেখো ভাইয়া, একটু সবাই লক্ষ্য করো, এখানে কিন্তু দুইটা সাবজেক্ট আছে। দ্য স্টুডেন্টস এটা কিন্তু একটা সাবজেক্ট, নিউট্রন বিডি এটা কিন্তু আরেকটা সাবজেক্ট। এখন কথা হচ্ছে, এরকম যখন দুইটা, তিনটা, চারটা, পাঁচটা এরকম অনেকগুলো সাবজেক্ট যদি থাকে, তখন আসলে তুমি কি করবা? তোমার জন্য হচ্ছে টেকনিক নাম্বার 2, ঠিক আছে। অর্থাৎ এখানে কি বলতেছে ভাই, খেয়াল করো যে রিয়েল সাবজেক্ট অনুসারে ভার্ব বসে। রিয়েল সাবজেক্ট মানে আসলে কি? রিয়েল সাবজেক্ট মানে আসলে কি? রিয়েল সাবজেক্ট মানে হচ্ছে প্রিপোজিশনের পূর্ববর্তী নাউন বা প্রোনাউন, প্রিপোজিশনের পূর্ববর্তী নাউন বা প্রোনাউন। যেমন মনে করে দ্য স্টুডেন্টস অফ নিউট্রন বিডি, এখানে প্রিপোজিশন কই ভাইয়া? এই যে প্রিপোজিশন, এই যে অফটা হচ্ছে গিয়ে তোমার প্রিপোজিশন, এবং অফের পূর্বে হচ্ছে যেটা আছে সেটাকেই বলা হচ্ছে রিয়েল সাবজেক্ট। সো দ্য স্টুডেন্টস হচ্ছে রিয়েল সাবজেক্ট, দ্য স্টুডেন্টস হচ্ছে রিয়েল সাবজেক্ট। সো রিয়েল সাবজেক্টটা যেহেতু প্লুরাল, দ্য স্টুডেন্টস মানে কি? মানে শিক্ষার্থীগুলা, অর্থাৎ অনেকগুলা শিক্ষার্থীকে বুঝাইতেছে। তো এটা যেহেতু প্লুরাল, তাই এখানে আনসারটা হবে প্লুরাল, আর হবে। যদি শুধু নিউট্রন বিডি বুঝাইতো, তাহলে নিউট্রন বিডি হইলে ইজটা হইতো, কিন্তু এটা দ্য স্টুডেন্টস এটা হচ্ছে রিয়েল সাবজেক্ট, যার কারণে এখানে আর হবে। আশা করি এই জিনিসটা বুঝতে পারছো। এবং আরেকটা জিনিস, আরেকটা টেকনিক তোমাদেরকে দেখায় ফেলে, নোট, গুরুত্বপূর্ণ নোট, যেটা হচ্ছে সিঙ্গুলার ভার্ব, সিঙ্গুলার ভার্ব কোনগুলা, এই জিনিসটা তোমরা অনেকেই জানো না। আমি একদম বেসিক থেকে তোমাদেরকে জিনিসটা জানাই ফেলি। সিঙ্গুলার ভার্ব হচ্ছে, তুমি একটা জিনিস মনে রাখবা, সিঙ্গুলার কি দিয়ে ভাইয়া? সিঙ্গুলার এস দিয়ে। সিঙ্গুলার কি দিয়ে? সিঙ্গুলার হচ্ছে এই যে সিঙ্গুলারের শুরুতে এস, মনে রাখবা সিঙ্গুলার হচ্ছে এস দিয়ে। ঠিক তেমনি ওয়াজ, হ্যাজ, ইজ, এই যে তিনটা জিনিস খেয়াল করো, তিনটা জিনিসেরই শেষে কি আছে? এস আছে। আমরা সবাই জানি আই এর সাথে এম বসে, এমটা যে সিঙ্গুলার এটা আমরা জানি, কিন্তু বাদ বাকি হ্যাজ নাকি হ্যাড, সরি হ্যাজ নাকি হ্যাভ কোনটা সিঙ্গুলার, তারপরে ওয়াজ নাকি ওয়্যার কোনটা সিঙ্গুলার, এগুলো নিয়ে আমরা একটু কনফিউশনে পড়ে যাই। সো একটু খেয়াল করবা যে লাস্টে এস থাকলে সেটা সিঙ্গুলার, অর্থাৎ এম, ইজ, ওয়াজ, হ্যাজ এগুলো হচ্ছে সিঙ্গুলার। প্লুরাল কি? প্লুরাল হচ্ছে আর, ওয়্যার, হ্যাভ। ওকে ওকে ফাইন।
আমরা 2 নাম্বার যে মানে নোটে ছিলাম বা 2 নাম্বার যে টেকনিকে ছিলাম, সেখানে আমরা কি বলতেছিলাম ভাইয়া, সেখানে আমরা বলতেছিলাম যে রিয়েল সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে। রিয়েল সাবজেক্ট আসলে কি? রিয়েল সাবজেক্ট হচ্ছে কি তোমার প্রিপজিশনের পূর্ববর্তী নাউন বা প্রোনাউনকে আমরা রিয়েল সাবজেক্ট বলতেছিলাম, ঠিক আছে। এখন দেখেন, এখন একটু যদি বড় সেন্টেন্স থাকে, যেমন মনে করেন এখানে কি আছে যে দ্য পিপল অফ বাংলাদেশ অফ দ্য সাউথ এশিয়ান রিজিয়ন অফ দ্য ওয়ার্ল্ড ইজ অর আর ভেরি পোলাইট। এখন এইটার সাবজেক্টটা কোনটা? এইখানেও অফ আছে, এইখানেও অফ আছে, তারপর হচ্ছে এখানেও অফ আছে। এখন দেখেন তাহলে এখানে সাবজেক্টটা কোনটা? এটা কি দা পিপল সাবজেক্ট, নাকি বাংলাদেশ সাবজেক্ট, নাকি দা সাউথ এশিয়ান রিজিয়ন সাবজেক্ট? এখানেই তো আমাদের কনফিউশন লাগে যাবে ভাই। আপনি একটু আগে প্রথমেই হচ্ছে যখন আমরা দেখলাম যে দুইটা সাবজেক্ট আমরা যখন পেয়ে গেছি, তখন আমরা একটু কনফিউশনে পড়ে গেছি, তাহলে সাবজেক্ট আমরা কোন থেকে ধরবো? তখন আমরা বললাম যে রিয়েল সাবজেক্ট অনুসারে। রিয়েল সাবজেক্ট কি? রিয়েল সাবজেক্ট হচ্ছে প্রিপজিশনের আগে যেটা, সেটা রিয়েল সাবজেক্ট। এখন যখন আমাদের প্রিপজিশনই হচ্ছে অনেকগুলা থেকে গেল, 3টা 4টা 5টা প্রিপজিশনই যখন আছে, তখন আমরা কি করব? তখন হচ্ছে কাজ ভাইয়া, একদম প্রথম যে প্রিপজিশন আছে ওই প্রিপজিশনের আগে যে সাবজেক্ট আছে সেটাই হচ্ছে রিয়েল সাবজেক্ট, ঠিক আছে। প্রথম প্রিপজিশনের আগে যে সাবজেক্ট অর্থাৎ যে নাউন বা প্রোনাউন আছে সেটা হচ্ছে রিয়েল সাবজেক্ট, বা সেটা অনুযায়ী হচ্ছে আমরা কি করব? আমরা হচ্ছে ভার্বটাকে বসাবো। যেমন দেখো এখানে এই যে এইটা হচ্ছে প্রথম প্রিপজিশন, প্রথম প্রিপজিশন। সো তার পূর্বে কি আছে? দা পিপল আছে। আমাদের ভার্বটা হবে দা পিপল অনুযায়ী, দা পিপল অনুযায়ী, ঠিক আছে। তো দা পিপলের সাথে কি বসবে ভাইয়া? ইজ বসবে নাকি আর বসবে? দা পিপল, দা পিপলের সাথে কি বসবে ভাইয়া? ইজ বসবে নাকি আর বসবে? একটু তোমরা তাড়াতাড়ি জানাই ফেলো, ইজ বসবে নাকি আর বসবে? তোমরা একটু দ্রুত জানাই ফেলো, দা পিপলের সাথে ইজ বসবে না আর বসবে? তোমরা একটু তাড়াতাড়ি ভাইকে জানাই ফেলো, ঠিক আছে। ওকে, এটা তাহলে আমরা গেলাম। এরপরে আমরা একটা এক্সাম্পল গুলো খেয়াল করি। দেখো বলতেছে দ্য প্রাইসেস অফ রাইস, ইজ বসবে, ওয়াজ বসবে না হ্যাভ বসবে না আর বসবে? এখানে আনসার সহ দেওয়া আছে, যাতে আমরা স্টুডেন্টদের যেটা করি যে আমরা নোটগুলো এমনভাবে প্রদান করার চেষ্টা করি বা আমাদের শীট সাজেশনগুলো এমনভাবে প্রদান করার চেষ্টা করি যাতে স্টুডেন্টরা নিজেরা পড়েও এই জিনিসগুলোকে ভালো মতো করে আয়ত্ত করতে পারবে, ঠিক আছে। কারণ লাস্ট টাইমে আসলে তোমার ক্লাস দেখার খুব বেশি একটা সুযোগ হয় না। ওকে, আচ্ছা ফাইন। তাহলে খেয়াল করো ভাইয়া, এইখানেটা কি হবে? এখানে যেহেতু অফের পূর্বে রিয়েল সাবজেক্ট দা প্রাইসেস, এটা যেহেতু প্লুরাল, তার মানে আমাদের সাবজেক্ট হবে প্লুরাল। এই ক্ষেত্রে প্লুরাল, হ্যাভ হচ্ছে প্লুরাল, আর হচ্ছে প্লুরাল। তাহলে হ্যাভ বসবে নাকি আর বসবে? কেন আর বসবে? কেন আর বসবে ভাইয়া? কারণ হ্যাভ বলতে আসলে কি বোঝায়? হ্যাভ বলতে আছে, মনে করো যে আমার একটা পেন আছে, আই হ্যাভ এ পেন, অর্থাৎ একটা পেন আমার আছে, একটা পেন আমার অধিকারে আছে। হ্যাভ বলতে আসলে কোনো কিছু অধিকারে থাকা বোঝায়, ঠিক আছে। এখানে আসলে দা প্রাইসেস অফ রাইস, এখানে কোনো কিছু অধিকারে থাকা বোঝাইতেছে না, যার কারণে এখানে আর আমরা বসাবো, ঠিক আছে। সো এরপরে দুইটা এক্সাম্পল তোমরা আশা করি এগুলা দেখলেই বুঝবা, এগুলা খুব বেশি একটা তোমাদেরকে করার মতো না, ঠিক আছে। এগুলো আশা করি তোমরা পারবা, না পারলে একটু দ্রুত ভাইকে কমেন্টে বলে ফেলো, আমি করতেছি, ঠিক আছে। একটু সবাই বুঝতেছো কিনা একটু জানাও, বুঝতেছো কিনা একটু জানাও। আমরা জাস্ট বেসিকে আসি, আর একটু বেসিকে, এরপরে আমরা একটু শর্টকাট টেকনিকে চলে যাব, ঠিক আছে। আমরা শর্টকাট টেকনিকে চলে যাব। ওকে ফাইন। তাহলে এবার দেখো ভাইয়া, গুরুত্বপূর্ণ একটা নোট, ভার্বের সাথে যদি এস বা ইয়েস যুক্ত হয়, ভার্ব প্লাস ইয়েস বা ইয়েস, অর্থাৎ ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত হইলে সেটা হবে সিঙ্গুলার ভার্ব। কি বলতেছি ভাইয়া? ভার্বের সাথে যদি প্লাস হয়, এস বা ইয়েস যদি প্লাস হয়, তাহলে সেটা সিঙ্গুলার ভার্ব। আর ভার্বের থেকে যদি এস বা ইয়েস মাইনাস হয়, অর্থাৎ বাদ যায়, ভার্ব থেকে যদি এস বা ইয়েস বাদ যায়, আচ্ছা এস বা ইয়েস বাদ যায়, তাহলে সেটা হবে প্লুরাল ভার্ব। কি বলতেছি ভাইয়া? ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত হইলে সেটা সিঙ্গুলার ভার্ব, আর ভার্ব থেকে এস বা ইয়েস বাদ গেলে সেটা হচ্ছে তোমার প্লুরাল ভার্ব। যেমন মনে করো ডু, ডু এটা মনে করো একটা ভার্ব, এটার সাথে কি হচ্ছে ভাইয়া? এস বাই ইয়েস, মনে করি ইয়েস যুক্ত হইলো কি ভাইয়া? ডাজ। তাহলে ভার্বের সাথে যখন এস বাই ইয়েস যুক্ত হইছে, তখন সেটা কি হয়ে যাবে ভাইয়া? তখন সেটা হয়ে যাবে সিঙ্গুলার, ঠিক আছে। আর ভার্ব মনে করো ডাজ, মনে করো ডাজ একটা ভার্ব, এটা থেকে আমরা ইয়েস বাদ দিয়ে দিলাম, ঠিক আছে, ইয়েস বাদ দিয়ে দিলাম, তখন হইলো কি ভাইয়া? ডু, ডুটা তখন হয়ে যাবে প্লুরাল। তাহলে কি বলতেছি? যে ভার্বের সাথে এস বাই ইয়েস যুক্ত হইলে সেটা হবে সিঙ্গুলার, আর ভার্বের সাথে এস বাই ইয়েস বিয়োগ গেলে বা বাদ গেলে সেটা হবে প্লুরাল। আচ্ছা, এখন নাউনের ক্ষেত্রে, নাউনের ক্ষেত্রে হচ্ছে ঠিক উল্টা। ভার্বের ক্ষেত্রে আমরা যেটা পড়ছি নাউনের ঠিক উল্টা। নাউনের সাথে যদি এস বাই এস যুক্ত হয়, নাউনের সাথে এস বাই এস যুক্ত হলে সেটা হয়ে যাবে ভাইয়া প্লুরাল, সেটা হয়ে যাবে প্লুরাল। আর নাউন থেকে এস বাই এস বাদ গেলে বা মাইনাস গেলে, নাউন থেকে এস বাই এস বাদ গেলে বা মাইনাস গেলে সেটা হয়ে যাবে সিঙ্গুলার। যেমন মনে করো যে বুক, মনে করো বুক, বুকের সাথে যদি আমরা এস বাই এস যুক্ত করি, বুকের সাথে এস বাই এস যুক্ত করলে, বুকের সাথে মনে করো কি যুক্ত হবে? এস যুক্ত হবে, মানে এস যুক্ত করলাম, হইলো কি ভাইয়া? হইলো হচ্ছে বুকস,
হইলো কি ভাইয়া বুকস। তাহলে আমরা কি বলতেছিলাম, নাউনের সাথে এস বাই এস যুক্ত করলে কি হয়ে যাবে, প্লুরাল হয়ে যাবে। তাহলে বুকসটা কি হয়ে যাবে ভাইয়া, বুকসটা প্লুরাল হয়ে যাবে। তাহলে এই যে মনে করো বুকস, এই বুকস থেকে আমরা যদি এস বিয়োগ দেই তাহলে হবে বুক। আমরা কি বলতেছিলাম যে নাউন থেকে এস বাই এস বিয়োগ বাদ দিলে বা বিয়োগ করলে সেটা হবে সিঙ্গুলার, তাহলে এই বুকটা হয়ে যাবে সিঙ্গুলার। বুঝতে পারছো? ওকে ফাইন, আশা করি খুব ভালো মতো করে বুঝতে পারছো। আবার তাহলে একটু আমরা পরের স্লাইডে চলে যায় এবং এটা আরেকটু গুরুত্বপূর্ণ টেকনিক, সেটা হচ্ছে লিউমন্ট ইজ ইকুয়ালস টু সিঙ্গুলার। এখন আমরা চলে যাচ্ছি ভাইয়া একদম শর্টকাট টেকনিকগুলোতে। আমরা ক্লাসের এখন কত সময়, আমি একটু যদি দেখি ভাইয়া, এখন হচ্ছে ক্লাসে মোটামুটি 25 মিনিট হয়েছে। সো এই সময়ে আমরা এতক্ষণ একদম বেসিক জিনিসপাতিগুলো পড়ছি, এখন আমরা একটু অ্যাডভান্স জিনিসপাতিতে যাচ্ছি। ঠিক আছে, আমরা একটু অ্যাডভান্স পড়ালেখা করব। তাহলে লক্ষ্য করো ভাইয়া, এবার হচ্ছে আমরা যে টেকনিকটা, এই যে জিনিসটা, এই টেকনিকটা একটু মনে রাখবা। লিউমন্ট কি বলতেছি, লিউমন্ট ইজ ইকুয়ালস টু সিঙ্গুলার। লিউমন্ট একটু মনে করো, ভাইয়ার সাথে একটু বলো, লিউমন্ট কি বলতেছি, লিউ, এল ই ডব্লিউ এম ও এন টি, লিউমন্ট। লিউমন্ট মানে কি ভাইয়া, এই লিউমন্টের একটা তোমার লেটার দিয়ে এক একটা ওয়ার্ড মনে রাখবে। এল মানে হচ্ছে লেন্থ, এল মানে কি লেন্থ, এল মানে কি লেন্থ, লেন্থ মানে কি দৈর্ঘ্য। ই মানে কি ভাইয়া, ই মানে হচ্ছে যেখানে লেখা আছে, আমি আর লিখতেছি না, সময় নষ্ট করতেছি না। ই মানে হচ্ছে ইচ অফ দা, এভরি, এইদার, এভরিবডি, এভরিওয়ান, এভরিথিং। তাহলে ই দিয়ে কি মনে রাখবা, এ দিয়ে হচ্ছে আমরা একটা ওয়ার্ড না, আমরা অনেকগুলো ওয়ার্ড মনে রাখবো। দেখো ভাইয়া, এখানে তোমার কয়টা রুলস চলে আসছে, এই একটা টেকনিকের মাধ্যমে কিন্তু 15 থেকে 16টা রুলস চলে আসছে। আমরা যদি আলাদা আলাদা শিখতাম যে ল্যাম্প বুঝাইলে তখন সিঙ্গুলার, ইচ অফ বুঝাইলে, সো আমরা একসাথেই সবকিছু শিখে ফেলবো, আমরা একটা টেকনিকের মাধ্যমে মনে রাখতে ফেলবো। লিউমন্ট, এল দিয়ে হচ্ছে ল্যাম্প, ই দিয়ে হচ্ছে ইচ অফ দা, এভরি, এইদার, এভরিবডি, এভরিথিং, এভরিওয়ান, ডব্লিউ দিয়ে হচ্ছে ওয়েট, এম দিয়ে হচ্ছে অ্যামাউন্ট অফ মানি, ও দিয়ে হচ্ছে ওয়ান অফ দা, এন দিয়ে হচ্ছে নান অফ দা, নো ওয়ান, নোবডি, নেইদার, নান অফ দা, নো ওয়ান, নেইদার, নেভারি। ঠিক আছে, আর টি দিয়ে হচ্ছে টাইম। সো লিউমন্ট ইজ ইকুয়ালস টু সিঙ্গুলার, মানে হচ্ছে এই যে লিউমন্ট দিয়ে আমরা যে ওয়ার্ডগুলো মনে রাখতেছি, সেই ওয়ার্ডের পরে সবসময় ভার্বটা সিঙ্গুলার হবে, সবসময় ভার্বটা সিঙ্গুলার হবে। এখন দেখো ভাইয়া, এর মানে আসলে কি বলতেছি, প্রথমে আমি লেন্থটা মানে বুঝাই। মনে করো আমি বলতেছি যে 1 কিলোমিটার। ঠিক আছে, মনে করো আমি বলতেছি 1 কিলোমিটার, 1 কিলোমিটার। এখন 1 কিলোমিটারের পরে ভার্বটা কি হবে ভাইয়া, 1 কিলোমিটারের পরে ভার্ব কি হবে, সিঙ্গুলার, তাই না? 1 কিলোমিটারের পরে ভার্ব সিঙ্গুলার। এখন যদি আমি বলি, আচ্ছা ইংরেজিতে আমি লিখি, আচ্ছা মনে করো আমি বললাম 1 কিলোমিটার, 1 কিলোমিটারের পরে ভার্ব বসাইলাম আমি সিঙ্গুলার। এখন যদি আমি বলি যে 10 কিলোমিটার্স, 10 কিলোমিটার্স, ঠিক আছে, 10 কিলোমিটার্স। এখন তখন আমরা যে কাজটা করব, আমরা আসলে তখন বসে ফেলবো প্লুরাল ভার্ব। আগেরটা কিলোমিটার ছিল, 1 কিলোমিটার, আমরা সিঙ্গুলার ভার্ব বসেছি। যখন আমরা বলতেছি যে 10 কিলোমিটার্স, তখন আমরা বসে ফেলবো প্লুরাল ভার্ব, কিন্তু সেটা সম্পূর্ণরূপে ভুল। এখানে 10 কিলোমিটার্স থাকুক, 50 কিলোমিটার্স থাকুক, 100 কিলোমিটার্স থাকুক, কিংবা 1000 কিলোমিটার্স বা 1000 মাইলস থাকুক, যেটাই থাকুক, ভার্বটা সবসময় সিঙ্গুলার হবে। লেন্থ বা দৈর্ঘ্য যাই বোঝাক না কেন, সবসময় সিঙ্গুলার বসবে। ঠিক আছে, এরপরে হচ্ছে ওয়েট। ওয়েট মনে করো আমি বললাম যে 1 কেজি বা 1 কিলোগ্রাম। ঠিক আছে, 1 কিলোগ্রাম, 1 কিলোগ্রাম। 1 কিলোগ্রাম হইলে যেরকম তোমার সিঙ্গুলার বোঝাবে, ঠিক তেমন আমি যদি বোঝাই যে 10 কিলোগ্রামস, 10 কিলোগ্রামস, আমি সংক্ষিপ্ত লিখে ফেলাম, তখনও কিন্তু ওই সিঙ্গুলারই হবে। বুঝছো? অর্থাৎ 10 কেজি বোঝাক, 20 কেজি বোঝাক, 50 কেজি বোঝাক, 100 কেজি বোঝাক, যাই বোঝাক না কেন, ঠিক আছে, যদি ওজন বোঝায় তাহলে সেটা সিঙ্গুলারই হবে। তারপরে হচ্ছে গিয়ে তোমার মনে করো টাইমের কথা, টাইম মনে করো যে 1 আওয়ার। ঠিক আছে, মনে করো যে 1 আওয়ার, 1 আওয়ারের ক্ষেত্রেও তোমার হচ্ছে সিঙ্গুলার ভার্ব বসবে। আবার যদি বোঝায় যে 10 আওয়ার্স, তাহলেও হচ্ছে কি তোমার সিঙ্গুলার হবে। বুঝতে পারছো জিনিসটা? অর্থাৎ এইটাতে তোমার যাই বোঝাক না কেন, যতই বোঝাক না কেন, এই যে জিনিসগুলো আছে এগুলাতে সব সময় সেটা সিঙ্গুলারই বোঝাবে। তাহলে ভাইয়া এবার কিছু প্রশ্ন তোমাদেরকে করি, তোমরা সবাই দেখে আনসার করতে পারো কিনা। ঠিক আছে, তোমরা সবাই দেখে আনসার করতে পারো কিনা, একটু দেখি যে ভাইয়ার ক্লাসে সবাই পারে কিনা।
তাহলে 20 কিলোমিটার্স is or are a long distance, 200 pounds is or are enough for us, neither was or were present in the meeting, none of the students is or are present, each of the mangoes is or are rotten. তোমরা একটা তাড়াতাড়ি ভাইয়া একটু দ্রুত তোমরা একটা আনসার করে ফেলো, একটা করে দ্রুত আনসার করে ফেলো। এর আগে তোমাদেরকে আরেকটা জিনিস আমি বুঝাই। এই যে টাকার কথা আমি বলতেছি, আমি কি আচ্ছা টাইমের কথা বলছি, আমি মানের কথা বলি নাই। আচ্ছা মানের কথা আমি বলি নাই, মানের কথা একটু বলে ফেলি। এখানে মানের কথা আছে, মানের কথা একটু বলে ফেলি। দেখো ভাইয়া আমি কি বলতেছি, যদি $1 থাকে, $1 থাকুক বা 1 পাউন্ড থাকুক, $1 বা 1 পাউন্ড থাকলে সেটাও হবে সিঙ্গুলার। আবার কি বলতেছি, আবার $10 বা $100, ঠিক আছে, বা $100, 100 এর ক্ষেত্রে ডলার্স হবে, তাই না, ডলার্স অথবা পাউন্ডস, ঠিক আছে, ডলার্স অথবা পাউন্ড, সেটাও কিন্তু হবে সিঙ্গুলার, ঠিক আছে। এই জিনিসটা তো বুঝলাম। এখন টাকার ক্ষেত্রে আরেকটা জিনিস মনে রাখবা, তোমরা যদি এরকম ভুল করে ফেলো যে টাকার ক্ষেত্রে 1 টাকা, আবার যদি এরকম হয় যে যখন তুমি 100 লিখতেছো, 100 লেখার পরে লিখতেছো টাকাস, লাস্টে এস লাগে, টাকাস, মনে রাখবা টাকার ক্ষেত্রে সেটা 1000, 10000, 5000, 20000, 1 লাখ, 2 লাখ, 5 লাখ যাই হোক না কেন, এই টাকা লেখার ক্ষেত্রে টাকার পরে এস দেওয়া যাবে না, বা টাকার পরে কিছু যুক্ত হবে না, টাকা টাকাই, সেটা 1 টাকা হইলেও টাকা, 100 টাকা হইলেও সেটা টাকা, ঠিক আছে। ওকে, এই কনসেপ্টটা একটু দরকার ছিল বোঝানো, বুঝে ফেললাম। এখন যে জিনিসটা ভাইয়া, এগুলো সবাই একটু আনসার করছো নি, আমি যদি চেক করতে যাই তাহলে অনেক সময় চলে যাবে। আচ্ছা এগুলো আমি না দেখি, আচ্ছা আমি একটু দেখি ভাইয়া, একটু লক্ষ্য করি আর কি, অল্প একটু দেখে ফেলি। আচ্ছা ঠিক আছে, মোটামুটি তোমরা যা বলতেছো সবারটা সঠিক হচ্ছে, সবারটাই সঠিক হচ্ছে। আমি আর পড়তেছি না, একটু দ্রুত যারা এখন আনসার করে না, একটু দ্রুত আনসার করে ফেলো। এখন খেয়াল করো ভাইয়া, 20 কিলোমিটার, আমরা কি বললাম যে দৈর্ঘ্য যাই হোক না কেন সবসময় সিঙ্গুলার হবে, সবসময় সিঙ্গুলার হবে। 100 পাউন্ডস, টাকা মানে অ্যামাউন্ট অফ মানি, টাকা যাই বোঝাক না কেন, যেটাই বোঝাক না কেন সবসময় কি হবে, সিঙ্গুলার হবে। নেইদার, এই যে নো অফ দা, নান অফ দা, আচ্ছা নান অফ দা, নো ওয়ান, নেইদার, নোবডি, এগুলো থাকলে কি হবে ভাইয়া, সবসময় সিঙ্গুলার হবে। কি বসবে, ওয়াজ বসবে, ঠিক আছে। নান অফ দা, এই যে নান অফ দা, নো ওয়ান, নেইদার, নোবডি যাই থাকুক সবসময় সিঙ্গুলার, সো ইজ বসবে। ইচ অফ দা ম্যাঙ্গোস, দেখো আমরা যখন দেখতেছি ম্যাঙ্গোস, আমরা যখন ম্যাঙ্গোস দেখতেছি তখন আমরা বসায় ফেলবো যে এটা না, এটা আমাকে প্লুরাল বসাইতে হবে, কিন্তু এটা সাবজেক্টটা হচ্ছে ইচ অফ দা, এবং ইচ অফ দা থাকলে আমরা দেখছি যে ইচ অফ দা, এভরি, এইদার, এভরিবডি, এভরিওয়ান, এভরিথিং, এগুলো থাকলে কি হবে ভাইয়া, সিঙ্গুলার হবে, সো এটা সিঙ্গুলার ইজ হবে। ওকে, আচ্ছা এবার আরেকটা টেকনিক আমরা দেখে ফেলি, এরপরের টেকনিকটা একটু খেয়াল করি। আমরা বলতেছি ডিএসএলআর, এইচবিএন, এইগুলোর পরে ভার্বের V1 ফর্ম সবসময় বসে। ডিএসএলআর, এইচবিএন মানে কি ভাইয়া, একটু খেয়াল করো। আমরা এখানেও আরো 7-8টা ওয়ার্ড একসাথে একটা টেকনিকের মাধ্যমে নিয়ে আসছি, একটু খেয়াল করবা। এই জিনিসটা তোমাদেরকে একটু যদি বলি যে মনে করবা যে একটা মানে মনে করো মোবাইল ফোনের অনেকগুলো কোম্পানি আছে, তাই না, স্যামসাং আছে, রেডমি আছে, রিয়েলমি আছে, অনেকগুলো প্রতিষ্ঠান আছে, ঠিক আছে। ঠিক তেমনি ওই যে ক্যামেরা, খুব পরিচিত একটা ক্যামেরা, ডিএসএলআর ক্যামেরা, আমরা সবাই ছবি তুলতে চাই, ঈদ গেল, ঈদে সবাই ছবি তুলতে চাইছেন, হ্যাঁ ডিএসএলআর ক্যামেরা দিয়ে, তাই না, আমরা তো ভাই গরিব মানুষ, ডিএসএলআর ক্যামেরা দিয়ে আমার সেই ভাগ্য হয়নি ছবি তুলতে, তোমরা অনেকেই তুলছো, তাই না। তাহলে এই যে ডিএসএলআর, এই যে ক্যামেরা, মনে করবা, মনে রাখবা যে এই যে ডিএসএলআর ক্যামেরা একটা কোম্পানি আছে ডিএসএলআর ক্যামেরা, সেই কোম্পানির নাম হচ্ছে এইচবিএন, ঠিক আছে। এইটা একটু মনে রাখবা যে ক্যামেরা কি ভাইয়া, ডিএসএলআর, আর ডিএসএলআর ক্যামেরার কোম্পানির নাম কি, এইচবিএন, ঠিক আছে। এখন ডি দিয়ে আসলে কি বোঝাইতেছে ভাইয়া, ডি দিয়ে হচ্ছে ডেয়ার, সি দিয়ে, এস দিয়ে হচ্ছে সি, এল দিয়ে হচ্ছে ল্যাট, আর দিয়ে হচ্ছে কি তোমার হ্যাড রেদার অর উড রেদার, ঠিক আছে। আর এইচ দিয়ে হচ্ছে কি তোমার হেল্প অর হিয়ার, বি দিয়ে হচ্ছে বিড অর হ্যাড বেটার, এন দিয়ে হচ্ছে নিড, ঠিক আছে। এই জিনিসগুলো একটু মনে করবা, একটু মনে রাখবা আর কি, ঠিক আছে, একটু মনে রাখবা। তাহলে কি বলতেছি যে একটা ক্যামেরা কি, ডিএসএলআর ক্যামেরা, সেই ক্যামেরার কোম্পানির নাম কি, এইচবিএন। জাস্ট এইগুলা দিয়ে আমরা এই সবগুলা ওয়ার্ড মাথায় রেখে ফেলবো, এবং এগুলার পরে কি হবে, ভার্বের V1 ফর্ম, অর্থাৎ সিঙ্গুলার ফর্ম সবসময় বসবে, সরি প্রেজেন্ট ফর্ম সবসময় বসবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম সবসময় বসবে। ভার্বের V1 ফর্ম মানে কি, মানে প্রেজেন্ট ফর্ম, বুঝছো। আচ্ছা ঠিক আছে, আমরা কি বলছিলাম, আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট শিখবো, আমরা রাইট ফর্মস অফ ভার্ব শিখবো, আমরা টেন্স শিখবো, আমরা সবকিছুই শিখবো ইনশাআল্লাহ, ঠিক আছে।
ফাইন, আমরা একটু এবার যদি এক্সাম্পল গুলো খেয়াল করি তাহলে আমরা দেখতে পারবো আই উড রাদার, যেহেতু এই যে বলছিলাম হ্যাড রাদার অথবা উড রাদার থাকলে কি হবে, সব সময় প্রেজেন্ট ফর্ম বসবে। তাহলে টু ব্যাগ নাকি ব্যাগ, টু ব্যাগ ভার্বের কি প্রেজেন্ট ফর্ম না কোন ফর্ম, এটাকে আমরা বলছিলাম যে এটা ভার্বের আমরা বলছি যে ফর্ম আছে 6টা, এর মধ্যে টু ব্যাগ মানে 2 + v1, 2 + v1 হইলে সেটাকে আমরা বলি ইনফিনিটিভ, সেটা কিন্তু 2 + v1 ফর্ম, এটা কিন্তু প্রেজেন্ট ফর্ম না, প্রেজেন্ট ফর্ম হচ্ছে v1, জাস্ট v1, অর্থাৎ শুধু ব্যাগটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম। তাই এখানে সঠিক উত্তর টু ব্যাগ নাকি ব্যাগ হবে, ব্যাগ হবে। ক্লিয়ার? এখন বাকি যে তিনটা আছে একটু তাড়াতাড়ি তোমরা আমাকে বলো, তাড়াতাড়ি বলো। You had better to stay home. I will not let you to go or going. Let him to hear the noise. তাড়াতাড়ি দ্রুত একটু সবাই জানা ফেলো এই বাকি তিনটার আনসার কি হবে, তাড়াতাড়ি জানা যাও। এটা কি টু স্টে নাকি স্টে, পরেরটা টু গো নাকি গোয়িং, পরেরটা কি টু হিয়ার নাকি হিয়ার, কি হইতে পারে আনসার, দ্রুত একটু জানা ফেলো কমেন্টে ভাইয়া, দ্রুত দেখি সবারটা সঠিক হয় কিনা, একটু দ্রুত আমরা কমেন্ট করি, দ্রুত। আচ্ছা আমি একটু দেখি যাদের কমেন্ট গুলা দেখতেছি মোটামুটি সবার সঠিক হইতেছে, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ আমি বেশি দেখবো না, কারো কথা বলবো না, আমি একজনের নাম যদি মেনশন করি তাহলে বাকিরা কষ্ট পাবে, কিন্তু তোমরা ভাইয়াকে ভালোবেসে ভাইয়ার কথা রাখতে গিয়ে তোমরা কিন্তু সবাই কমেন্ট করবে, ঠিক আছে? দেখো আমরা কত সহজে কত শর্টকাট টেকনিকের মাধ্যমে আমরা জিনিসগুলো জানতে পারতেছি। এই যে এক একটা আমরা নর্মাল নিয়মে যদি পড়ি যে দেয়ার থাকলে ভার্বের v1 হবে, বা দেয়ার থাকলে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, তারপরে সি থাকলে প্রেজেন্ট ফর্ম বসবে, এগুলা তোমার মনেও রাখা যাবে না, আবার পরীক্ষার হলে আসলে তুমি কনফিউশনে পড়ে যাবা, শেষ, মাথা নষ্ট। ওকে, আমরা চেষ্টা করতেছি তোমাদের কেমন ভাবে পড়াইতে, যাতে করে ওই মাথাটা তোমার ঠিকঠাক থাকে, মাথাটা যাতে নষ্ট না হয়। ফাইন, আচ্ছা এবার আসো ভাইয়া টেকনিক নাম্বার 5 কি বলতেছে ভাইয়া, যদি পানি থাকে 2টা গ্লাসে তাহলে প্রথম গ্লাসেরটা খাবে। ওকে, একেবারে মনে করো যে এই পানি, ঠিক আছে, মনে করো যে আমার পানি এখানটা গ্লাসে নাই, এটা একটা বোতলে আছে, তো মনে করো যে 2টা গ্লাসে পানি আছে, ঠিক আছে, 2টা গ্লাসে পানি থাকলে প্রথম গ্লাসেরটা খাবে, শেষ। একটা কথা সহজ ভাষায় সহজ জিনিস জাস্ট মনে রাখবা যে 2টা গ্লাসে যদি পানি থাকে তাহলে আমি প্রথম গ্লাসটা খাবো, শেষ। এখন ভাইয়া এই জিনিসটা দিয়ে আমরা কি মনে রাখবো, পানি মানে এই যে ওয়ার্ডগুলো, পি দিয়ে প্রিপজিশন, এ দিয়ে accompanied by, as well as, along with, together with, এন দিয়ে কি তোমার not or and not or but not, আই দিয়ে including to or in addition to, এই যে ওয়ার্ডগুলা এইগুলা যদি সাবজেক্টের মানে তোমার এই যে ওয়ার্ডগুলা এগুলার আগে যদি সাবজেক্ট থাকে এবং পরে যদি সাবজেক্ট থাকে, খেয়াল করো আমি আবার বলতেছি, পানি, কি বলতেছি ভাইয়া, পানি, পি মানে কি ভাইয়া, পি মানে প্রিপজিশন, এ মানে কি, এ মানে কি তোমার এই জিনিসগুলা accompanied by, as well as, along with, together with, togetherটা এ দিয়ে না, বাট একটু মনে রাখতে পারবা, যেহেতু আগে তুমি along with মনে রাখছো, পরে together with এটাও মনে রাখতে পারবা, ঠিক আছে? তাহলে এ দিয়ে মনে রাখবা যে accompanied by, as well as, along with, together with, এন দিয়ে কি, এন দিয়ে not and not but not, not and not but not, আই দিয়ে including to and addition to, এই যে ওয়ার্ডগুলো, এই ওয়ার্ডের পূর্বে যদি সাবজেক্ট থাকে, পূর্বে সাবজেক্ট আছে, পরে এই ওয়ার্ডগুলো আছে, এই পানি আছে, তাই না, এবং এর পরে আবার সাবজেক্ট আছে, এবং পরে আবার সাবজেক্ট আছে, তাহলে কোন সাবজেক্টটা বসবে, মানে কোন সাবজেক্ট অনুযায়ী ভার্বটা বসবে, প্রথম সাবজেক্ট অনুযায়ী, এই যে সাবজেক্টটা ভাইয়া, এই সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে, প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে। লক্ষ্য করো ভাইয়া, লক্ষ্য করো, লিমা along with her friends, তাহলে দেখো along with আমরা এখানে পড়ছি, এই যে এ দিয়ে accompanied by, as well as, along with, তাহলে এখানেও along with আছে, এরপরে her friendsটা প্লুরাল নাকি সিঙ্গুলার, her friends বলতে কি একজন বন্ধুকে বোঝাইছে না, অনেকগুলাকে বোঝাইছে, এটা কিন্তু প্লুরাল, তাই না? লিমা কিন্তু সিঙ্গুলার, একজন মানুষকে বোঝাইতেছে। এখন তুমি কি বসাইবা এই জায়গায়, কি তুমি গো বসাইবা না গোস বসাইবা না ইজ গোয়িং বসাইবা না আর গোয়িং বসাইবা, তুমি কি বসাইবা ভাইয়া, তুমি কি বসাইবা এই জায়গায়, আমাকে একটু বলো তুমি। এখন তুমি আসলে কি বসাইবা, তুমি কোনটা অনুযায়ী বসাবা, এরপরে এটা যদি খেয়াল করো তুমি যে শর্মি, এটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল, as well as, এই যে এই জায়গায় একটু খেয়াল করো, as well as,
পানি আছে, পানি আছে, তাহলে এটা হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টের পরে হচ্ছে পানি, তারপরে এই জায়গায় দেখো আরেকটা সাবজেক্ট, এই জায়গায় আরেকটা সাবজেক্ট। এখন সাবজেক্ট তুমি কোনটা অনুযায়ী বসাবা, আগেরটা অনুযায়ী বসাবা না পরেরটা অনুযায়ী বসাবা? কোনটা অনুযায়ী বসাবা ভাইয়া? এই যে এইখানে দেখো ভাইয়া, এখানে লিমা, এটা হচ্ছে সিঙ্গুলার, তাই না? এটা হচ্ছে সিঙ্গুলার, তাহলে আমি কি বসাবো? সিঙ্গুলার ভার্ব টুজ বসাবো। ওকে, আচ্ছা এখানে তাইলে লক্ষ্য করো সাবজেক্ট আগেও আছে পরেও আছে, তাহলে কোনটা বসাবো? লাইক নাকি লাইকস নাকি ইজ লাইক? আমি ডেফিনেটলি হচ্ছে লাইকস বসাবো। তাহলে খেয়াল করো ভাইয়া, কেন আমি লাইকসটা বসাবো এখানে? কারণ হচ্ছে গিয়ে তোমার, আমরা জানি যে নাউনের সাথে যদি এস বা ইএস যুক্ত হয় তাহলে নাউনটা সিঙ্গুলার হয় নাকি প্লুরাল হয়? নাউনটা তখন হয়ে যায় প্লুরাল। আর ভার্বের সাথে যদি এস বা ইএস যুক্ত হয় ভার্বটা সিঙ্গুলার হয় নাকি প্লুরাল হয়? ভার্বটা হয়ে যায় সিঙ্গুলার। সো আগের এই জায়গায় আমি গো না বসাই গোজ কেন বসাইলাম? কারণ গো এর সাথে যখন এস বা ইএস যুক্ত হয়ে গেছে তখন গোজ, এই গোজটা তখন কিন্তু সিঙ্গুলার। ঠিক আছে, ঠিক তেমন লাইকের সাথে এস বা ইএস যুক্ত হয়, লাইকসটা হয়ে গেছে সিঙ্গুলার। ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হইলে ভার্ব সিঙ্গুলার হয়ে যায়, বুঝছো? আচ্ছা, তাহলে এরপরেরটা হচ্ছে তোমার কাজ, এরপরটা তোমার কাজ, এটা সবাই একটু কমেন্টে জানাও। দ্য প্রিন্সিপাল along with his students have been, has been নাকি is নাকি are, কোনটা হবে? কোনটা হবে সঠিক উত্তর? সেটা হচ্ছে একটু তোমরা আমাকে দ্রুত জানায় ফেলো ভাই কমেন্টে, ঠিক আছে? কোনটা হতে পারে এটা? মনে রাখবা এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আমি নোট লিখে দিছি, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ঠিক আছে? একটু নোটটা আমি পাশেই লিখে দিছি, সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা একটু তুমি খেয়াল করবা, আমরা একটু পরে আবার পড়ায় ফেলবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সো আশা করি তোমরা পারবা, তোমরা একটু দ্রুত সবাই কমেন্ট করো, সবাই একটু দ্রুত কমেন্ট করো, ঠিক আছে? আমি আশা করি তোমরা সবাই পারবা, এটা সবাই একটু কমেন্ট করতে থাকো, এর ভিতরেই আমরা হচ্ছে পরেরটা পড়ায় ফেলি, ঠিক আছে? এরপরে আমরা পরেরটা একটু পড়ায় ফেলি, ঠিক আছে? পরেরটা আমরা পড়ায় ফেলি। টেকনিক নাম্বার 6, টেকনিক নাম্বার 6 হচ্ছে বোন তার দ্বিতীয় ভাইকে বেশি ভালোবাসে। এটা স্বাভাবিক কথা, বোনেরা হচ্ছে ছোট ভাইদেরকে বেশি ভালোবাসবে, এটা মনে রাখবা যে বোন তার ছোট ভাইকে বেশি ভালোবাসবে, মানে দ্বিতীয় ভাইকে বেশি ভালোবাসে। বোন কি করে ভাইয়া? দ্বিতীয় ভাইকে বেশি ভালোবাসে, ঠিক আছে? আগে বলছিলাম যে পানি আমরা প্রথম গ্লাসেরটা খাবো না দ্বিতীয় গ্লাসেরটা খাবো, প্রথম গ্লাসেরটা খাবো। আর বোন কি করে এখানে? বোন হচ্ছে তার দ্বিতীয় ভাইকে বেশি ভালোবাসে। বোন মানে কি? বি দিয়ে হচ্ছে বাট, বি দিয়ে আমরা মনে রাখবো বাট, বাট মানে বাট ডট ডট নট, আর ও দিয়ে হচ্ছে অর, অর্থাৎ এইদার ডট ডট অর, এন দিয়ে হচ্ছে নট, অর্থাৎ নেইদার ডট ডট নট আর নট অনলি ডট ডট বাট অলসো, ঠিক আছে? তাহলে কি বলতেছি? বোন, বি ও এন, বি দিয়ে আমরা মনে রাখতেছি বাট, অর্থাৎ নট ডট ডট বাট, আর ও দিয়ে আমরা মনে রাখতেছি অর, অর্থাৎ এইদার ডট ডট অর, এন দিয়ে আমরা মনে রাখতেছি নর, অর্থাৎ নেইদার ডট ডট নর অর নট অনলি ডট ডট বাট অলসো, ঠিক আছে? এখন কথা হচ্ছে ভাই এরকম কি, যেমন প্রথম কোশ্চেন একটু লক্ষ্য করো, নেইদার রিনি, নেইদার রিনি নর, নেইদার রিনি নর সিমি, ঠিক আছে? এই যে দেখো নেইদার এবং নর, নেইদার এবং নর, নেইদার ডট ডট নর স্ট্রাকচার, ঠিক আছে? তাহলে এইরকম হইলে দুইটা যখন সাবজেক্ট থাকবে তখন দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে। রিনি এইটা একটা সাবজেক্ট, সিমি এইটা একটা সাবজেক্ট, আমরা কোন সাবজেক্ট অনুযায়ী বসাবো ভাইয়া? এটাও একটা সাবজেক্ট, এইটাও একটা সাবজেক্ট। এই রিনি হচ্ছে প্রথম সাবজেক্ট, সিমি হচ্ছে দ্বিতীয় সাবজেক্ট, আমরা দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী বসাবো। এখানে অবশ্য রিনিও সিঙ্গুলার, সিমিও সিঙ্গুলার, সেইখানে অবশ্য আমাদের ইসটা যে কোনো ক্ষেত্রেই বসানো যাবে। কিন্তু পরেরটা একটু সেন্টেন্স লক্ষ্য করে, এটা তোমাদের কাজ, এটা তাড়াতাড়ি একটু সবাই কমেন্ট করো। এইদার ইউ অর আই এম অর আর রং, এটা একটু সবাই তাড়াতাড়ি তাড়াতাড়ি একটু কমেন্ট করো ভাইয়া, তাড়াতাড়ি একটু কমেন্ট করো। এইদার ইউ অর আই এম অর আর রং, এখানে কি এম বসবে নাকি আর বসবে? কোনটা সঠিক উত্তর হবে? একটু দ্রুত সবাই কমেন্ট করে ফেলো, তোমাদের কমেন্টের অপেক্ষায় আছি আমরা, ঠিক আছে? একটু দ্রুত কমেন্ট করে ফেলো। আই হবে মানে এম হবে নাকি আর হবে? এম হবে নাকি আর হবে? দ্রুত করে ফেলো কমেন্ট ভাই, দ্রুত। ওকে, অলরেডি হচ্ছে আমরা বেশ অনেক সময় হয়ে গেছে, আমরা দ্রুত শেষ করার চেষ্টা করব। দ্রুত বলতে অবশ্যই এমনভাবেই পড়াবো যাতে তোমরা ভালো মতো করে বুঝছো। এইটার একটা আনসার তোমরা একটু তাড়াতাড়ি করে ফেলো ভাইয়া। এইদার ইউ অর আই এম অর আর রং, এটা কি এম বসবে নাকি আর বসবে? লক্ষ্য করো কথা আবার আমরা কি বলতেছিলাম ভাইয়া? বোন তৃতীয় ভাইকে বেশি ভালোবাসে, অর্থাৎ এই যে ওয়ার্ডগুলো এগুলো যদি থাকে তাহলে এরকম স্ট্রাকচারে যদি থাকে তাহলে দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে। এইখানেও দেখো এইদার ডট ডট অর, এইদার ডট ডট অর স্ট্রাকচারে আছে, এইদার
ডট 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 অর স্ট্রাকচার আছে, এই ডট ডটের জায়গায় কি বসছে, ডট ডটের জায়গা হচ্ছে ইউ বসছে, আর এরপরে হচ্ছে কি তোমার আই বসছে। অর্থাৎ এখানে সাবজেক্ট দুইটা, একটা সাবজেক্ট হচ্ছে কি তোমার ইউ, ইউ হচ্ছে একটা সাবজেক্ট, এটা প্রথম সাবজেক্ট, আই হচ্ছে কি তোমার দ্বিতীয় সাবজেক্ট। আমরা কি বলতেছি, গুণ তার দ্বিতীয় ভাইকে বেশি ভালোবাসে, অর্থাৎ দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে। তাহলে ভার্বটা কি অনুযায়ী হবে, আই অনুযায়ী হবে। এখন আই এর সাথে এম বসে না আর বসে ভাইয়া, আমরা ডেফিনেটলি জানি আই এর সাথে এম বসে, তাই না, আই এর সাথে এম বসে, আই যেহেতু ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার তাই আই এর সাথে এম বসে, অর্থাৎ এখানে সঠিক ভার্ব হবে এম। ক্লিয়ার কিনা, কনসেপ্ট একদম ক্লিয়ার কিনা, একদম পানি পানি কিনা ভাই, পানি পানি কিনা, একটু দ্রুত জানাই, একটু সবাই দ্রুত জানাও একদম পানি পানি হয়েছে কিনা, কনসেপ্ট একদম ভালো মতো করে ক্লিয়ার হয়েছে কিনা। হ্যাঁ আচ্ছা, এবার দেখো, যদি ভালো মতো করে বুঝে থাকো, যদি তোমার হুশ থাকে তাহলে তুমি একদম ভালো মতো করে কনসেপ্টটা বুঝবা, যদি তোমার হুশ না থাকে তাহলে বুঝবা না। আশা করি তোমাদের হুশ আছে, এটা ক্লাস করতেছো, এবং বায়ার ক্লাস করা মানেই তুমি সেই জায়গায় বস হয়ে যাবে, ঠিক আছে, কারণ তোমার হুশ অবশ্যই থাকবে বায়ার ক্লাস করলে। এবার পরের টেকনিকটা তুমি মনে রাখবা, হুশ যদি থাকে, এইচ ইউ এস হুশ, এই হুশ থাকলে সেটা হয়ে যাবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কি বলতেছি ভাইয়া, হুশ থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। হুশ মানে কি, হুশ মানে এইচ দিয়ে হচ্ছে হ্যাবিচুয়াল ফ্যাক্ট, ইউ দিয়ে হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ, এস দিয়ে হচ্ছে সায়েন্টিফিক ট্রুথ, অর্থাৎ অভ্যাসগত কর্ম, চিরন্তন সত্য কিংবা বৈজ্ঞানিক সত্য, এইগুলা যদি থাকে তাহলে সেটা হয়ে যাবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। বুঝছো? আচ্ছা, এখন এটা আমরা তো ভাই এত ভালো স্টুডেন্ট না, কোনটা হ্যাবিচুয়াল ফ্যাক্ট, কোনটা ইউনিভার্সাল ট্রুথ, কোনটা সায়েন্টিফিক ট্রুথ, এগুলো আসলে আমরা দেখে বুঝবো না। কি করব, আমার বেসিকে দুর্বলতা আছে, আমি দেখলে বুঝবো না আমার টেন্সে দুর্বলতা আছে। কি রে ভাই, এতদিন ধরে তুই মানে এই দুর্বলতা নিয়ে বসে আছিস, এগুলো কোনো কথা? কি মনে করছিস এগুলা বলবো? তানভীর ভাই এগুলা বলে না, তানভীর ভাই তোমাকে একদম বেসিক থেকে শেখায়। সেটা হচ্ছে গিয়ে ভাই কখন কি দেখলে তুমি বুঝবা এগুলা, সেটাও তোমাকে আমি শিখিয়ে দিচ্ছি। সেই টেকনিকটা হচ্ছে অনুগার্ডেন টেকনিক। কি টেকনিক ভাইয়া? অনুগার্ডেন টেকনিক। অর্থাৎ এই যে অনুগার্ডেন, অনুগার্ডেন দিয়ে আমরা কয়েকটা ওয়ার্ড মনে রাখবো, সেই ওয়ার্ডগুলো যদি থাকে তাহলে আমরা বুঝে ফেলবো সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ও দিয়ে হচ্ছে অফেন, এন দিয়ে হচ্ছে নরমালি, ইউ দিয়ে হচ্ছে ইউজুয়ালি, জি দিয়ে হচ্ছে জেনারেলি, এ দিয়ে হচ্ছে অলওয়েজ। তাহলে অনুগার্ডেনের 5টা ওয়ার্ড আমরা শিখলাম, এরপরের পেজে হচ্ছে বাকিগুলো একটু শিখে ফেলি। আর দিয়ে হচ্ছে রেগুলারলি, ডি দিয়ে হচ্ছে ডেইলি। তাহলে অনুগার্ডেন কি বলতেছিলাম টেকনিকটা ভাইয়া? অনুগার্ডেন, ঠিক আছে, অনুগার্ডেন, ওকে, অনুগার্ডেন, ওকে। ও দিয়ে কি বললাম ভাইয়া? আচ্ছা, এগুলো দিয়ে আমরা বলে ফেলছি। আমরা এই চারটা দেখি। আর দিয়ে হচ্ছে রেগুলারলি, ডি দিয়ে হচ্ছে ডেইলি, ই দিয়ে হচ্ছে এভরিডে, এন দিয়ে হচ্ছে নেভার। এর বাইরে কিছু কিছু একটু কষ্ট করতে হবে, একটু কষ্ট করতে হবে। দেখো, আমি তোমাদেরকে যে শর্টকাটগুলো দিই, আমি চেষ্টা করি এমন শর্টকাট দিতে যেগুলো তোমাদের জন্য কার্যকরী হবে। আবার মনে করো কিছু কিছু জিনিস আছে যে শর্টকাট দিয়ে দিলাম, কিন্তু এই শর্টকাটগুলো মনে রাখতে আরো শর্টকাট লাগতেছে, মানে দিন শেষে মাথার মধ্যে প্যাচ লেগে যাইতেছে, একদম মাথা নষ্ট অবস্থা। তোমার মাথা নষ্ট অবস্থা আমি অবশ্যই করতে চাই না। তো এইগুলা দিয়ে আমি শর্টকাট টেকনিক বানাইছিলাম, বাট এগুলো দেখলাম তোমার জন্য খুব বেশি একটা ইফেক্টিভ হবে না, দ্যাটস ওয়াই এগুলো বাদ। সো একটু মনে রাখতে ভাইয়া, হার্ডলি, রিয়ারলি, বেয়ারলি, সেলডম, স্কার্সলি, একদম ইজি। হার্ডলি, রিয়ারলি, বেয়ারলি, সেলডম, স্কার্সলি, এইগুলোও যদি থাকে তাহলে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বোঝায়। আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে যদি খেয়াল করি জিনিসটা, তাহলে আমরা বুঝতে পারবো যে অনুগার্ডেন টেকনিকের উদাহরণ। খেয়াল করো ভাইয়া, প্রথমত আমরা কি বলছিলাম? হুশ মানে এইচ, হ্যাবিচুয়াল ফ্যাক্ট। প্রথমে এইচ দিয়ে আমরা বলছিলাম হ্যাবিচুয়াল ফ্যাক্ট। যেমন দেখো, হি প্লেজ ফুটবল রেগুলারলি। এখানে কেন প্লেজ হইলো, কেন এটা সিঙ্গুলার, এবং কেন এই পুরো সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট হইলো, কিভাবে আমরা বুঝলাম? আমরা বুঝলাম এই যে রেগুলারলি, অনুগার্ডেনে আমরা দেখছিলাম রেগুলারলি, রেগুলারলি থাকায় বুঝে ফেলছি এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এবং হি প্লেজ ফুটবল রেগুলারলি বলতে কি বোঝায়? সে প্রতিনিয়ত, প্রতিদিন ফুটবল খেলতেছে, অর্থাৎ এটা তার একটা অভ্যাসগত কাজ বা একটা অভ্যাস, এটাই বুঝাইতেছে। যার কারণে এই জিনিসটা হচ্ছে কি তোমার প্রেজেন্ট ইনডিফিনিট। ইউনিভার্সাল ট্রুথ বা সার্বজনীন সত্য, সার্বজনীন সত্য, যেমন প্রতিদিন সূর্য পশ্চিম দিকে উঠে, এটা হচ্ছে প্রতিদিনই উঠতেছে, তাই না? এটা একদম সত্য কথা, সার্বজনীন সত্য কথা, বা এটাকে আমি বিজ্ঞানসম্মত সত্যও বলতে পারি, তাই না? আচ্ছা, সো এখন এই যে জিনিসটা হচ্ছে কি তোমার, যেহেতু এটা প্রতিদিনই উঠতেছে, সো এটা একদম একটা কি সার্বজনীন কথা, বা এটা একদম বৈজ্ঞানিক সত্য, যার কারণে এইটা হচ্ছে কি তোমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সই হবে। বুঝছো? তো এগুলো আসলে এক্সাম্পল গুলা তোমরা দেখে ফেলো, এগুলো আসলে খুব বেশি একটা মানে ইয়ে করার মতো না আর কি, এগুলা খুব বেশি একটা বোঝানোর মতো কিছু না, তোমরা নিজেরা দেখলেও বুঝবা, ঠিক আছে? আচ্ছা, আমরা পরের টেকনিকটা একটু লক্ষ্য করি ভাইয়া।
পরেরটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যদি বাক্যে হচ্ছে এখন টাইপের কোনো শব্দ থাকে, এখন টাইপের কোনো শব্দ যদি বাক্যে থাকে তাহলে সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সেটা মনে রাখার টেকনিকটা আসলে কি? সেটা মনে রাখার টেকনিক হচ্ছে ধান তীর। সেটা মনে রাখার টেকনিক কি ভাইয়া? ধান তীর। অর্থাৎ বাক্যে যদি ধান তীর থাকে তাহলে সেটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা জানি, আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার জানি যে একদম সহজ স্ট্রাকচার, এসবিও, সাবজেক্ট, ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং অবজেক্ট বা এক্সটেনশন, ঠিক আছে, তাই না? এটা হচ্ছে কি আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একদম বেসিক স্ট্রাকচার। কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা হচ্ছে সেম না, তাই না? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের হচ্ছে স্ট্রাকচারটা হচ্ছে একটু ডিফারেন্ট। প্রথমে সেটা হচ্ছে সাবজেক্ট বসবে, প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে হচ্ছে বিভার্ব। বিভার্ব হচ্ছে এম, ইজ অথবা আর। বিভার্ব এম, ইজ অথবা আর বসবে, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে এবং তার সাথে হচ্ছে আইএনজি যুক্ত হবে এবং এরপরে হচ্ছে গিয়ে তোমার এক্সপ্রেশন, পরের যে এক্সটেনশনটা আছে সেটা নরমালি টাইম এক্সপ্রেশন থাকে, ঠিক আছে? তাহলে ধান তীর দিয়ে আমরা কি বুঝবো? এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আসলে কখন আমরা বুঝবো? সেটা হচ্ছে ধান তীর যদি থাকে, অর্থাৎ কোনো শব্দের শব্দ যদি এগুলা থাকে যে ডে বাই ডে, at present, at this moment, now, the moment, increasingly, rapidly, এই যে ওয়ার্ডগুলো, এই ওয়ার্ডগুলো যদি কোনো শব্দের থাকে তাহলে আমরা বুঝে ফেলবো সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে? এখন আমরা একটু যদি এক্সাম্পলগুলো খেয়াল করি ভাইয়া, তাহলে দেখো, এই যে দেখো, she is singing a song now, ঠিক আছে? এই যে দেখো, এই যে আমরা একটু আগে যেটা বলছিলাম, এই যে দেখো নাও আছে, তারপরে হচ্ছে at this moment আছে, তারপরে হচ্ছে at present আছে। এই যে হচ্ছে আমরা ধান তীর, আমরা কি বললাম? ধান তীর। এই ধান তীর দিয়েই আমরা কিন্তু এই জিনিসগুলো একটু মনে রাখবো এবং আশা করি এই এক্সাম্পল খুব একটা বেশি তোমাদেরকে বোঝাও লাগবে না, তোমরা নিজেরাই বুঝতে পারবে। যেহেতু তোমাদের একটা সার্টেন টাইম পরেই মনোযোগটা কমে যায়, যার কারণে আমি চেষ্টা করতেছি এখন একটু দ্রুত চলে যাইতে। আমি মোটামুটি এইটা পড়ানোর পরে, টেকনিক নাম্বার 9 পড়ানোর পরে আজকের মতো এখানেই সমাপ্ত ঘোষণা করব এবং নেক্সট দিন আমরা বাকি পড়াগুলো ইনশাআল্লাহ পড়বো এবং খুব সুন্দর মতো করে পড়াশোনা করার চেষ্টা করবো, ঠিক আছে? সো টেকনিক নাম্বার 9 হচ্ছে কি তোমার আজরাইল। আজরাইল, এটা খুব ভয়ঙ্কর একটা কথা, তাই না? খুব ভয়ঙ্কর একটা জিনিস। আসলে আমরা তো খুব হাসি মুখে কথা বলতেছি, কিন্তু এটা খুবই ভয়ঙ্কর একটা জিনিস, তাই না? একটু মনে রাখবো ভাইয়া, আজরাইল। আজরাইল দিয়ে আমরা কি বলতেছি ভাইয়া? এ মিনস হচ্ছে অলরেডি, জে দিয়ে হচ্ছে জাস্ট, আর জে দিয়ে জাস্ট নাও, আর যে রিসেন্টলি, ইয়াট, লেটলি, এভার। এই যে আজরাইল, এই আজরাইল যদি থাকে, আজরাইল, ঠিক আছে? আজরাইল যদি কোনো শব্দে থাকে তাহলে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের হচ্ছে কি তোমার স্ট্রাকচারটা কি? স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট থাকবে, সাবজেক্টের পরে হ্যাভ অথবা হ্যাজ থাকবে, এরপরে ভার্বের হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ বি3 থাকবে, ঠিক আছে? ওকে, সো আশা করি এই জিনিসটা বুঝছো তোমরা এবং আমি নেক্সট ক্লাসে এখান থেকেই হচ্ছে তোমার পড়ানোর চেষ্টা করবো এই জায়গা থেকে। এবং এখন তোমাদেরকে যারা এতক্ষণ পর্যন্ত ক্লাসটা করছো, হোপফুলি তোমাদের কাছে ক্লাসটা ভালো লাগছে বিদায় এত সময় পর্যন্ত ক্লাসটা করছো, তাই না? এখন তোমাদের ব্যাপার হচ্ছে দুইটা। তোমাদের এই লাস্ট যে টাইমটা তোমাদের সামনে আছে, এই টাইমে আসলে তোমাদের কি করা উচিত? নার্সিং ভর্তি পরীক্ষার তোমার যে সময়টুকু তোমার হাতে আছে, এই সময়টা কিভাবে কাজে লাগানো উচিত? সেটা অবশ্যই তোমাকে কোনো একটা কোর্সে ভর্তি হওয়া উচিত। বা তুমি যদি থাকো, তুমি যদি কোনো কোর্সে অলরেডি ভর্তি হয়ে থাকো, তাহলে কোনো একটা এক্সাম বেস হইলেও ভর্তি হওয়া উচিত, ঠিক আছে? কোনো একটা এক্সাম বেস হইলেও তোমার ভর্তি হওয়া উচিত। হয় তুমি কোনো ক্লাস বেচে ভর্তি হও, মানে ফুল বেচে, আর না হয় তুমি কোনো এক্সাম বেচে ভর্তি হও, তাই না? তো আমাদের নিউট্রন বিডির পক্ষ থেকে আমরা ফুল বেচ এবং এক্সাম বেচ দুইটাই দিচ্ছি। নার্সিং ভর্তি প্রস্তুতি দেশ সেরা দুইটা বেচে আমরা তোমাদেরকে ভর্তি নিচ্ছি, যেখানে খুবই অল্প মূল্যে তুমি আসলে তোমার ফুল প্রিপারেশনটা কমপ্লিট করতে পারবা। ভর্তি হইতে যে কাজটা করতে পারবা ভাইয়া, এই যে নাম্বার ভাইয়া 01790363749, এই নাম্বার হচ্ছে তুমি একটু ভাইকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবা, তাহলেই হবে, ঠিক আছে? এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিও অথবা নিউট্রন বিডি ফেসবুক পেজে তুমি নক করো, আশা করি তুমি রিপ্লাই পাবা এবং আমরা তোমাকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো বিস্তারিত, ঠিক আছে? তুমি অবশ্যই আমাদের নিউট্রন বিডি কোর্সে ভর্তি হওয়া প্রয়োজন তোমার জন্য, কারণ হচ্ছে আমরা তোমাকে এইটুকু সিউরিটি দিচ্ছি, তোমার শতভাগ প্রস্তুতি নিশ্চিত করার জন্য যা যা প্রয়োজন আমরা নিউট্রন বিডির পক্ষ থেকে তোমাকে সবকিছু প্রদান করার নিশ্চয়তা দিচ্ছি। তো আশা করি তোমার প্রস্তুতি নিউট্রন বিডির সাথে খুব সুন্দর হবে, খুব ভালো হবে। তোমার সফলতা কামনায় আজকের ক্লাসটি এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আর আজকের ক্লাসের নোট
আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক দিয়ে দিব, সেই ফেসবুক গ্রুপে একটু পোস্ট করবা। ক্লাসের লিঙ্ক বলতে আজকে ক্লাসের নোটটা সেটাতে পোস্ট করবা এবং লিখে দিবা আজকে ক্লাসটা কেমন লাগছে, এবং সবাই একটু দ্রুত কমেন্টে জানিয়ে দাও আজকে ক্লাসটা কেমন লাগছে এবং এরকম ক্লাস তোমরা আসলে চাও কিনা, এরকম ক্লাস তোমরা কন্টিনিউ চাও কিনা সেই জিনিসটা একটু কমেন্টে আমাদেরকে জানিয়ে দিবা, যাতে করে আমরা উৎসাহিত হব তোমাদেরকে ক্লাস নিতে। ঠিক আছে, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। থ্যাংক ইউ সবাইকে। আসসালামু আলাইকুম।